আওয়ামী লীগের প্রতাপশালী নেতা এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি একটা কাজ করেছেন আদালতে, যেটা আদালতে তার মতো দায়িত্বশীল জায়গা থেকে করার কথা না। তবে একটা জায়গায় প্রশ্ন থাকে, তার দল এবং তিনি যখন একেবারেই এমন একটা অবস্থায় যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই বলা যায়, এবং দীপুমণি অন্তর্বর্তীকালীন সরকারে আসার পরে যতগুলো আওয়ামী লীগের উপর ধরপাকড় হয়েছে, দীপুমণি মোটামুটি প্রথম দিকেই কারাগারে গেছেন। আজকে ঘটনাটি খুব রসিয়ে কষিয়ে বর্ণনা করেছে প্রথম আলো তাদের একটা রিপোর্টে। তারা বলছে যে কোর্টে দীপুমণি 9টা সামথিং একদম টাইম ধরে তাদের রিপোর্টার নিশ্চয়ই স্পটে ছিলেন, টাইম ধরে কয়টায় এসেছেন, কয়টায় তাকে গারদখানায় নিয়ে হলো। ওখানে আগে থেকে হাজি সেলিম ছিলেন, তারপর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছিলেন, তারপর আপনার হাসানুর হক ইনু ছিল, রাশেদ খান মেনন ছিল। তারপরে আদালতে আসার পরে হাজি সেলিম কি করেছে, সেলিম হেসেছে, রিপোর্টার দেখেছে, সেগুলো পত্রিকায় লিখেছে। তারপর আপনার হাজি সেলিম আদালতে একটু চিল্লাচিল্লিও করেছে। তারপর তার আইনজীবী বলেছে তিনি অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত, জানেন আপনারা, এবং তার কথা অস্পষ্ট। তো জেলের লোকজন হাজি সেলিমের কথা শুনে না। তিনি কেরানীগঞ্জ কারাগারে ডিভিশনে থেকে ভালো ছিলেন, এবার কাশিমপুরে খারাপ আছেন, তাকে ভালো থাকার ব্যবস্থা করে দেয়া। আদালতে সব শুনে টুনে মানবিক দিক তখন অন্য জায়গায় ব্যাপারটা সেভাবে না দেখে তা আদালত মনে করেছে হত্যা মামলায় হাজি সেলিমকে আবার জামিন দেয়নি। তারপর আপনার 2 আইজিপি, সাবেক আইজিপি, তারা নিজেদের মধ্যে কথা বলেছেন। দীপুমণির বিষয়টা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে দীপুমণিকে হঠাৎ দেখা গেছে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি টিস্যু পেপারের মধ্যে, এই জায়গাটা খুব ব্যতিক্রমী। এবং যখন নেতারা কোনো টেকনিক অবলম্বন করেন তখন কত টাইপের টেকনিক হয় এটা এখান থেকে বোঝা যায়। দীপুমণি টিস্যু পেপারের মধ্যে চিঠি লিখেছেন, তার হাতে কলমও ছিল। তার মানে কলমটা আদালতে দেওয়া হয়েছিল না কারাগারে, আদালতে আসার পথে হওয়ার কথা, বা আদালতে আসলে পরে, অথবা সেই সময় কারাগারে তো কারো হাতে এমনিতে কলম যায় না। যাই হোক, সেই কলম দিয়ে তিনি চিঠি লিখেছেন। তারপর আইনজীবী গাউন পরা একজনকে সেইখানে চিঠিটা দিয়েছেন। সেই ভদ্রলোক চিঠিটার ছবি তুলেছেন, ছবি তুলে আবার দীপুমণিকে কনফার্ম করেছেন যে ছবিটা উঠেছে। এই জায়গাটা, এই নাটকীয়তাটা একটু আমার মনে হয়েছে যে কিছু একটা সামথিং ইন্টারেস্টিং, অথবা কিছু একটা সিক্রেট বা কিছু একটা গুরুত্বপূর্ণ। কারণ ছবিটা তোলাটা নিশ্চয়ই টেকনিক ছিল যে যদি কোনো কারণে টিস্যুটা ধরা পড়ে, চিঠিটা চলে যায়, তাহলে যেন মোবাইলের চিঠিটা যেখানে যে জায়গায় পৌঁছানোর কথা সেই জায়গায় চিঠিটা যেন ঠিক জায়গায় পৌঁছে, সেই জন্য মোবাইলে একটা সিকিউরিটি রাখা। এবং দীপুমণিকে কনফার্ম করছেন সেই আইনজীবীর ড্রেসে যিনি ছিলেন যে হ্যাঁ মোবাইলের ছবি তোলা হয়েছে। এরপর ওই রিপোর্টার 2 পক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। 2 পক্ষের আইনজীবী ছিলেন, তারা অন্য কাজে, কোর্টের অন্য কাজে এই মামলার সঙ্গে তো ব্যস্ত ছিলেন, তারা এটা দেখেন নাই নাকি। বাংলাদেশের আইন অনুযায়ী, কারাবিধি অনুযায়ী কেউ চিঠি লিখলে সেটা কারা কর্তৃপক্ষকে জানিয়ে বলে তারপরে দেখিয়ে লিখতে হয়। যেনতেন চিঠি যেভাবে সেভাবে লিখা যায় না। দীপুমণি সেই কাজটা করতে পেরেছেন বলেই বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপটে, দীপুমণি আওয়ামী লীগের হাই প্রোফাইলের প্রথম শ্রেণীর নীতি নির্ধারকদের মধ্যে একজন ছিলেন। বাংলাদেশের যে কারাগারগুলো, সেখানে কোনো ইনফরমেশন পৌঁছানো বা আনা, আইনে অনেক বাধা, অনেক নিয়ম, কিন্তু বাস্তবিক অর্থে কতটা আপনারা সবাই জানেন, আপনাদের ধারণা আছে বাংলাদেশের কারাগারগুলো সম্পর্কে সব। ওখান থেকে মোবাইলে কথা বলে এরকম কত অহরহ আছে, কতজন চাকরি গেছে, আর কতজন চাকরি না যাওয়ার পরে কতজন কথা বলে, ওগুলো তো আর কেউ জানে না। একজন কারারক্ষী লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে যান, একজন ডিআইজি, আইজি প্রিজন কোটি কোটি টাকার মালিক হয়ে যান। কিছু এই বিচ্ছিন্নভাবে কিছু দুর্নীতি দমন কমিশন তারা ধরেছে। তো সেইখান থেকেও নিশ্চয়ই আরও ইমার্জেন্সি স্পর্শকাতর কিছু একটা ছিল কি দীপুমণির, যেটা তিনি এই কৌশল অবলম্বন করে, সাধারণত বিপ্লবীরা বা আন্ডারগ্রাউন্ডের মানুষ তারা, বা নিষিদ্ধ কোনো সংগঠনের মানুষ যে ধরনের টেকনিক অবলম্বন করে, সেই ধরনের কোনো ব্যাপার যেটা মুখে বললেও হচ্ছে না। কারণ আদালতে আসছে এতে কথা, মুখে কথা বলার কিছু সুযোগ তো থাকে, আইনজীবীদের মাধ্যমে বলা যায়। সেটা না করে উনি এই টেকনিকটা নিজের হাতে লিখে দিয়েছেন অথেন্টিফিকেশনের জন্য, জানানোর জন্য, কনফার্ম যে এটা তিনি এই ইনফরমেশন দিচ্ছেন, বা কোনো দুঃখিত সাংকেতিক কিছু, আবারও দুঃখিত, ঠান্ডা জনিত দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।